শুভেচ্ছা। শুরু হলো সব খবর, কম সময় সব খবর একই সাথে। আগামী 1 ঘন্টার মধ্যে সব ধরনের খবর আপনাদেরকে জানিয়ে দিব। প্রতিদিনকার মতো চেষ্টা করব খবরটা বর্ণনা করতে এবং দ্রুততার সাথে বলতে, যাতে করে সব আপডেট এই 1 ঘন্টায় জেনে যেতে পারেন। নিয়মিত আয়োজন জুড়ে নুসরাত বৃষ্টি সবাইকে স্বাগত জানাচ্ছে। বিএনপিকে সংলাপে ডাকাই হয়নি, তারপরও দলটির নেতারা আগ বাড়িয়ে সংলাপের কথা বলছেন, এমন দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সাহস থাকলে বিএনপি নেতা তারেক রহমানকে দেশে এসে রাজনীতি করার পরামর্শ দিয়েছেন তিনি। সকালে জেল হত্যা দিবসে জাতীয় 4 নেতা স্মরণে আয়োজিত পৃথক অনুষ্ঠানে এসব কথা বলেছেন তিনি। জানিয়েছেন, জেল হত্যাকাণ্ডে দণ্ডপ্রাপ্তদের বিচারের রায় কার্যকরের পরে কুশীলবদের বিষয়ে তদন্ত কমিশন গঠন হবে। কারাগারের ভিতর মতো জায়গা সবচেয়ে নিরাপদ জায়গা, সেখানে খুনির দলেরা তাদেরকে হত্যা করেছে। তারা বঙ্গবন্ধুর কে ছেড়ে এমনকি মৃত্যুতেও তার থেকে ভিন্ন হন। রাজনীতি আর করব না, এই মুসলেকা দিয়ে লন্ডনে শেখ হাসিনা যথার্থই বলেছেন, সৎ সাহস থাকলে বাংলাদেশের মাটিতে রাজনীতি। জেল হত্যা দিবসে জাতীয় 4 নেতার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সকালে পুরাতন জেলখানায় জাতীয় 4 নেতার প্রতি শ্রদ্ধা জানান তিনি। পরে আওয়ামী লীগের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। 4 নেতার পরিবারের সদস্যরাও শ্রদ্ধা নিবেদন করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, জেল হত্যার বিচারের রায় কার্যকর করার চেষ্টা চলছে, তবে আসামিরা পলাতক। পরিবারের সদস্যরা বলেছেন, শুধু হত্যাকাণ্ডে জড়িত নয়, পেছনে কারা ছিল তাদেরও খুঁজে বের করতে হবে। 4 নেতার জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবিও জানায় পরিবার। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার হয়েছে, আমরা আংশিক বিচার রায় কার্যকর হয়েছে। এই জেল হত্যার ব্যাপারেও আমরা এই রায় কার্যকরের জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা নিচ্ছি, যেন একটা স্বাধীন বিচার বিভাগীয় ব্যবস্থা কমিশন গঠন করা হয়, কারণ আলাদা কমিশন ছাড়া এটা সম্ভব না। বই পুস্তকে যদি আমরা তাদের জীবনীটাকে সুন্দরভাবে তুলে ধরতে পারতাম, তাহলে আমি মনে করি, আমরা বিশ্বাস করি যে নতুন প্রজন্ম ইন্সপায়ার্ড হতো। দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না বিএনপি। দলটির নেতারা বলছেন, সাহস আছে কিনা তা দেখা যাবে নিরপেক্ষ সরকারের সময়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফিরলে যেই পরিস্থিতি সৃষ্টি হবে তা সামাল দেওয়া সম্ভব হবে কিনা সেই প্রশ্ন তোলেন নেতারা। বলেন, দেশের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে এখন বাহানা করছে সরকার। আরও বলেছেন, সাহস নিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিলে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবে বিএনপি। কেয়ারটেকার গভর্নমেন্ট একটা তৈরি করেন এবং সেটাই যদি মেনে নেন যে দাবি আমরা করছি এবং ক্ষমতা ছেড়ে দেন। আমরা তো পরিষ্কার করে বলতে চাই, যেদিন তারেক রহমান সাহেব এই দেশে আসবেন সেদিন ঢাকা শহরে কোনো জায়গা থাকবে না মানুষের। শেখ হাসিনার নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারকেও হত্যা করেছে। যদি একটি নির্দলীয় নিরপেক্ষ সরকার না হয়, এই দেশে সুষ্ঠু নির্বাচন হবে না, আর বিএনপি সহ গণতান্ত্রিক দেশপ্রেমিক দলগুলো সেই নির্বাচনে যাবে না। খালি কেয়ারটেকারের ব্যবস্থা করে একটা ইলেকশন দেন, এই সাহসটুকু দেখা। কেউ ফুলের মালা না দিলেও আমি আপনাকে ফুলের মালা দিয়ে আসবো। গেল 2 দিনের ভুল ভ্রান্তি কাটিয়ে আজ 3য় দিনের স্কুল শিক্ষার্থীদের টিকা কার্যক্রম ছিল আরও গোছালো। অনেক কেন্দ্রেই কখন কোন স্কুলের শিক্ষার্থীরা আসবেন সেই সময় বেঁধে দেয়, অতিরিক্ত সময় আর অপেক্ষা করতে হয়নি কাউকে। তবে উত্তরার সাউথ ব্রিজ স্কুল কেন্দ্রে স্বজন প্রীতির অভিযোগ মিলেছে। টিকা গ্রহীতারা কম বয়সী হওয়ায় আলাদা মনোযোগ ছিল সংশ্লিষ্টদের এবং ভীতি দূর করতে যথাসম্ভব আনন্দদায়ক করা হয়েছে পুরো ব্যবস্থাপনাকে। এমনভাবে দিছে, অনেক ভালোই লাগছে। মনে হইতেছে যে আমি করোনার দিকে মারামারি করব। করোনা পাওয়ার চান্সেস কমে যাবে, হাঁটতে পারবো ইচ্ছা মতো। আমি এখন সুরক্ষিত, আমি এখন ওরকম আমার তেমন কিছু হবে না ইনশাল্লাহ। এখন আর কোনো টেনশন নাই, সেকেন্ড ডোজটা খালি দেওয়া লাগবে, এটাই। সবাই যেন সুস্থ থাকে এর জন্য আর কি বেশি আগ্রহ টিকা দেওয়ার। সারাদিন কোনো খাবার টাবার না খেয়ে দাঁড়াইছিলাম, তারপর আমরা টিকা পাইনি। আজকে আসার পরেও 45 মিনিট মতো রোদ্রে আমাদেরকে দাঁড়া করে রাখা হয়েছে। আর এমন বাস্তবতায় আজ দেশে গত 24 ঘন্টার হিসেবে 7 জন কোভিডে প্রাণ হারিয়েছেন। এ নিয়ে মোট 27,880 জন প্রাণ হারালেন। নতুন করে 256 জন শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলো 15,70,238 জন। এছাড়া 237 জন সহ মোট 15,34,073 জন সুস্থ হয়েছেন।
মৃত 7 জনের মধ্যে পুরুষ 5 জন, নারী 2 জন এবং বিভাগ ভিত্তিক প্রাণহানি হিসেবে ঢাকায় 3, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেটে 1 জন করে মারা গেছেন। রংপুরের হারাগাছে পুলিশের অভিযানের সময় তাজুল ইসলাম নামের এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় ময়না তদন্ত এবং তদন্ত কমিটির রিপোর্ট 11 নভেম্বরের মধ্যে দাখিলের নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মামুনুর রহমান ও বিচারপতি খন্দকার দিলুরুজ্জামানের ডিভিশন বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে আদেশ দিয়েছেন। মঙ্গলবার এই ঘটনা হাইকোর্টের নজরে আনেন আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষকে এ বিষয়ে খোঁজ খবর নিয়ে বুধবার জানাতে বলেন এবং রাষ্ট্রপক্ষ এদিন সুরতহাল রিপোর্ট সহ তথ্য আদালতে উপস্থাপন করেন। জানানো হয় অতিরিক্ত পুলিশ কমিশনার নেতৃত্বে 4 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সুরতাহাল যে রিপোর্টটি প্রিপেয়ার হয়েছে সেখানে কিন্তু এ ধরনের কোনো আঘাতের চিহ্ন ছিল না। গ্রেপ্তার করার পরে সে অন দ্য স্পট সে অসুস্থ বোধ করে, অন দ্য স্পট মৃত্যুবরণ করার পরে তখন যারা স্থানীয় লোকজন ছিল, যেহেতু পুলিশের উপস্থিতি ছিল, তারা কিছুটা ক্ষিপ্ত হয়ে ওঠে। তাকে নির্যাতনের চিহ্ন যেখানে স্পষ্ট, সেখানে সুরতহাল রিপোর্টে এরকম তথ্য আসাটা এবং একজন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট এটি করেছেন সেটি যথেষ্ট প্রশ্নের উদ্রেক করে এবং এইটাতে বিশ্বাস করার কোনো সুযোগ নেই, এই কথাটাই আমরা মহামান্য আদালতকে উপস্থাপন করেছি। এদিকে পুলিশি নির্যাতনে তাজুল ইসলামের মৃত্যুর অভিযোগ তদন্তে 4 সদস্যের কমিটি গঠন করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। অতিরিক্ত পুলিশ কমিশনার মেহেদুল করিমকে আহ্বায়ক করে গঠিত কমিটিকে 7 দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। মেট্রোপলিটন পুলিশ কমিশনার জানিয়েছেন, এই ঘটনায় এখন পর্যন্ত 3টি মামলা হয়েছে। একটি পরিবারের পক্ষ থেকে অপমৃত্যু মামলা, হারাগাছ থানার এসআই রিয়াজুল ইসলাম বাদী হয়ে মাদক উদ্ধার এবং এসআই আব্দুল খালেক বাদী হয়ে থানায় হামলা ও ভাঙচুরের অভিযোগে মামলা করেছেন। কুমিল্লায় মণ্ডপকাণ্ডের ঘটনায় ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মামলায় প্রধান আসামি ইকবাল হোসেন সহ 4 জনের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক চন্দন কুমার নাথ এই আদেশ দিয়েছেন। এর আগে তাদের 5 দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে সিআইটি। গেল 21 অক্টোবর কক্সবাজার থেকে ইকবালকে গ্রেফতার করে পুলিশ। 23 অক্টোবর কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযুক্ত আরও 4 জনকে 7 দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করা হয় এবং দ্বিতীয় দফায় 29 অক্টোবর 5 দিনের রিমান্ড মঞ্জুর হয়। এদিকে কুমিল্লায় মন্দিরে হামলা ও ভাঙচুরের মামলায় 18 আসামির মধ্যে 17 জনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চন্দন কান্তি সেনের আদালতে নেওয়া হয় আসামিদের। তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতেই প্রত্যেকের 5 দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়। জলবায়ু পরিবর্তনের ফলে বাস্তুচ্যুত অভিবাসীদের দায়িত্ব বিশ্বকে ভাগ করে নিতে হবে। স্কটিশ পার্লামেন্টে কল ফর ক্লাইমেট প্রসপারিটি শীর্ষক অনুষ্ঠানে দেয়া ভাষণে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সন্ধ্যায় দেয়া ভাষণে প্রধানমন্ত্রী বলেছেন, উন্নত দেশগুলোকে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর উপর বিশেষ মনোযোগ দিতে হবে। জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় উন্নত দেশগুলোর প্রতিশ্রুত $100 বিলিয়ন অবশ্যই দিতে হবে। এ সময় কার্বন নিঃসরণ কমানোর প্রসঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী। জানিয়েছেন, বাংলাদেশ কম কার্বন নির্গমনের পথ থেকে অর্থনীতি বিকাশের জন্য একটি প্রগতিশীল পদ্ধতি অনুসরণে অঙ্গীকারাবদ্ধ। Developed countries must fulfill their commitment of providing $100 billion annually for addressing climate change to the developing countries, with special focus on climate vulnerable countries. The distribution of the climate fund should have 50-50 ratio between adaptation and mitigation. এদিকে জলবায়ু সম্মেলনে অংশ না নেয় চীন ও রাশিয়ার প্রেসিডেন্টের তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার এক ভাষণে শি জিনপিং এর অনুপস্থিতিকে বড় ভুল বলে আখ্যা দেন তিনি। কটাক্ষ করে বলেন, চীন বিশ্বশক্তি হিসেবে নিজেদের জাহির করতে চাইলেও বিশ্বনেতা হিসেবে যথাযথ ভূমিকা পালন করছেন না। রাশিয়া প্রসঙ্গে বলেন, মরুভূমিতে পরিণত হচ্ছে দেশটি, অথচ তাদের প্রেসিডেন্ট এ বিষয়ে নিশ্চুপ। এদিকে বন ব্যবস্থাপনা বিষয়ক এক বৈঠকে ভার্চুয়ালি অংশ নেন পুতিন। সর্বোচ্চ কার্বন নিঃসরণকারী দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই চীনের অবস্থান, রাশিয়া আছে 5ম স্থানে। From Iceland to
আইসল্যান্ড থেকে অস্ট্রেলিয়া, পুরো বিশ্বের মনোযোগের কেন্দ্রে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যুটি হলো জলবায়ু। অথচ এত বড় একটি বিষয় নিয়ে সম্মেলনে তারা অনুপস্থিত। এরপরও চীন কিভাবে নিজেকে নেতৃত্বের অবস্থানে দাবি করে? একই ব্যাপার রাশিয়া আর পুতিনের ক্ষেত্রেও। তাদের দেশ সত্যিকার অর্থেই জলবায়ু সংকটে জর্জরিত, অথচ কোনো পদক্ষেপের লক্ষণই নেই। চলতি দশকে মেথান গ্যাস নিঃসরণ 30% কমানোর অঙ্গীকার করল যুক্তরাষ্ট্র সহ 80 দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন। একে যুগান্তকারী উদ্যোগ হিসেবে আখ্যা দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বলেছেন, চুক্তিটি বাস্তবায়িত হলে পৃথিবীর অর্ধেক দূষণ কমে যাবে। ইউরোপিয়ান কমিশনের প্রধানও এই ভাষণে তুলে ধরেন মেথান গ্যাস কাটছাঁটের মাধ্যমে দ্রুত জলবায়ু পরিবর্তনের প্রভাব ধীর গতি করা সম্ভব। তার দাবি, কলকারখানা থেকে নির্গত মিথেনই 30% বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী। জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচির দাবি, চুক্তি অনুসারে কাজ করলে সেটি পৃথিবীর উষ্ণতা 0.3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমাতে সক্ষম। হুইলচেয়ার বিতর্কের একদিন পরে জলবায়ু সম্মেলনে যোগ দেওয়ার সুযোগ পেলেন ইসরায়েলের জ্বালানি মন্ত্রী কারিন এল হারার। মঙ্গলবার তাকে নিয়ে সম্মেলনে প্রবেশ করেন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। সম্মেলনস্থলে হুইলচেয়ার ব্যবহারের উপযোগী ব্যবস্থা না থাকায় সোমবার তিনি যোগ দিতে পারেননি। আর এ নিয়ে টুইট বার্তায় ক্ষোভ প্রকাশ করেন ওই মন্ত্রী। এরপরে দুঃখ প্রকাশ করে জাতিসংঘ। কারিনের সাথে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় ক্ষমা চেয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ভারতের গুরগাঁওয়ে 8 জায়গায় নামাজের অনুমতি বাতিল করল স্থানীয় প্রশাসন। মঙ্গলবার এক ঘোষণায় এমন সিদ্ধান্ত জানানো হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয়দের আপত্তির কারণে এমন সিদ্ধান্ত। জায়গাগুলো সাধারণ মানুষের ব্যবহারের জন্য বলে 2018 সালে এক সমঝোতার ভিত্তিতে গুরগাঁওয়ের 37টি জায়গা নির্ধারণ করা হয়েছিল নামাজের জন্য। শর্ত না মানলে কিংবা স্থানীয়রা আপত্তি তুললে নির্ধারিত বাকি 29টি স্থানেও নামাজের নিষেধাজ্ঞা দেওয়া হবে বলে জানানো হয়েছে। প্রতিটি গণমাধ্যমের সংবাদকর্মীদের জন্য বীমা চালু করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে সচিবালয়ে বিএফইউজের নবনির্বাচিত নেতৃবৃন্দের সাথে বৈঠকে আহ্বান জানিয়ে তিনি বলেছেন, বীমার আওতায় আসলে গণমাধ্যম কর্মীদের চাকরির নিরাপত্তা থাকবে। এ সময় তিনি সুনির্দিষ্ট কারণ ছাড়া গণমাধ্যম কর্মীদের চাকরি চলে যাওয়া দুঃখজনক বলে মন্তব্য করে বলেছেন, লাভজনক হলেও কিছু প্রতিষ্ঠান নিয়মিত বেতন ভাতা দিচ্ছে না, ছাঁটাই করছে। সংবাদকর্মীদের চাকরির নিশ্চয়তা প্রদানে শিগগিরই সংসদে গণমাধ্যম কর্মী আইন উত্থাপন করা হবে। সম্প্রচার আইন প্রণয়নের কাজ চলছে বলেও জানান মন্ত্রী। প্রত্যেকটা হাউস যদি, অর্থাৎ সেটি টেলিভিশন হোক, পত্রিকা হোক, কিংবা বড় অনলাইন পোর্টালও হোক, সেখানে যদি সব সাংবাদিকদের জন্য বীমার ব্যবস্থা করা হয়, তাহলে কিন্তু একটা সুরক্ষা হয়। এটি কিন্তু ওয়েস্ট বোর্ডও বলা আছে। সিলেটের কানাইঘাট সীমান্তে বিএসএফের গুলিতে 2 বাংলাদেশি প্রাণ গেছে, আরও 2 জন আহত হয়েছে। কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম জানিয়েছে, সকালে ওই এলাকায় 4 জন বাসিন্দা সীমান্ত এলাকায় গেলে বিএসএফ গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে আরিফুর রহমান ও আশকর নামের 2 জন মারা যান। গুলিবিদ্ধ অন্য 2 জন এই বিষয়টি স্থানীয়দের জানায়। বিজিবির পক্ষ থেকে এই ঘটনায় পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। বিএসএফ গুলি করছে, অলরেডি 2 জন মনে হয় ওইখানে রয়ে গেছে, আর 2 জন মনে হয় বাংলাদেশে আসতে পারছে, তাও আহত অবস্থায়। টি-20 বিশ্বকাপে দিনের প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে 173 রানের লক্ষ্য দিয়েছে নিউজিল্যান্ড এবং জবাবে ব্যাট করতে নেমে এখন পর্যন্ত স্কটিশদের যেই সংগ্রহ, সেই আপডেটেড স্কোরটি আপনাদেরকে জানিয়ে দেবার চেষ্টা করব। টানা 2 ম্যাচ হারা স্কটিশদের বিপক্ষে আজ জয় পেলে সেমির পথে টিকে থাকবে নিউজিল্যান্ড। এমন সমীকরণে ম্যাচের শুরু থেকেই দাপুটে গ্যাপটিলার ড্যারিল মিচেল। অবশ্য দলীয় 35 রানে ড্যারিল মিচেল আর কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনকে ফিরিয়ে ম্যাচ জমিয়ে দিলেন সাফিয়ান শরীফ। স্টেফেন কনওয়ে ফেরেন 1 রান করে। চতুর্থ উইকেটে গ্লেন ফিলিপসকে সাথে নিয়ে 105 রানের জুটি গড়ে দলের বড় সংগ্রহ নিশ্চিত করেন গাপটিল। 56 বলে 93 রানের ইনিংসে 7টি 6 আর 6টি 4-এর মার। আর শেষ খবর পর্যন্ত যেই সংগ্রহ তাদের 25 রানে 1টি উইকেট হারিয়েছে। হাবিবুল বাশার সুমনের পর এবার বিশ্বকাপ প্রস্তুতির উইকেট নিয়ে মুখ খুললেন পেসার তাসকিন আহমেদ। বলেছেন, ভবিষ্যতে ভালো উইকেট খেললে ফল যাই হোক বড় ইভেন্টগুলোতে সুবিধা হবে। তাই বিশ্বকাপ ব্যর্থতার পর এবার ঘরোয়া ক্রিকেটেও ভালো উইকেটের প্রত্যাশা তাসকিনের। যেখানে বোলাররা যেমন চ্যালেঞ্জ নেবে, তেমনি ভালো করবে ব্যাটসম্যানরাও।
আমাদের ঘরোয়া ক্রিকেটের উইকেটগুলি অনেক উন্নতি করতে হবে, যেখানে 200, 180, 200 রানে খেলা হবে কনসিস্টেন্টলি। আমরা এটা আসলে খুব বেশি পাই না যখন ঘরোয়া টুর্নামেন্ট হয়, যার জন্য কিন্তু আমাদের এই পাওয়ার প্লেটা ব্যবহার করা, শেষে পাওয়ার হিটার তৈরি করার হওয়াটা সেটা খুব বেশি হচ্ছে না। এইখানের উইকেটটা অনেক স্পোর্টিং, সবগুলা খেলাই হয়তো ওই মিরপুরের থেকে অনেকটা ডিফারেন্ট। ফিউচারে আশা করছি দেশে আরও ভালো উইকেটে খেলা হলে আমাদের বোলিং ব্যাটিং দুইটাই আর একটু উন্নতি হবে ইনশাল্লাহ। নারীদের বিশ্বকাপ বাছাই পর্বে আগামী 21 নভেম্বর জিম্বাবুয়ের হারারেতে উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে লড়বে বাংলাদেশ। বাছাই পর্বের গ্রুপে থাকা পাকিস্তান সাথে থাকা বাংলাদেশের তুলনায় র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে রয়েছে। এছাড়া অন্য 3 দল হলো থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র ও স্বাগতিক জিম্বাবুয়ে। 10টি দল 2 ভাগে ভাগ হয়ে বাছাই পর্বের খেলা খেলবে। এরপরে শুরু হবে সুপার 6 রাউন্ড, আর সেখান থেকে সেরা 3 দল অর্জন করবে মূল বিশ্বকাপের টিকিট। আগামী বছরের মার্চে নিউজিল্যান্ডে বসবে নারী বিশ্বকাপের আসর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। দুপুরে সংবাদ সম্মেলনে ফল প্রকাশের কথা জানিয়েছেন উপাচার্য ডক্টর আখতারুজ্জামান। উপাচার্য জানিয়েছেন পরীক্ষায় ভর্তিযোগ্য বিবেচিত হয়েছে 10.76% পরীক্ষার্থী। পরীক্ষায় সর্বমোট 10,165 জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। প্রথম হচ্ছে বগুড়ার আজিজুল হক কলেজের শিক্ষার্থী মিফতাউল আলম সিয়াম। ক ইউনিটে ভর্তি হতে পারবেন 1,815 জন শিক্ষার্থী। এবার প্রতি আসনের বিপরীতে ভর্তিযুদ্ধে 65 জন শিক্ষার্থী অংশ নেয়। পাশের হার হলো 10.76। এই 10,165 এর মধ্য থেকে এখানে আসন আছে 1815টি। 1815 জন ভর্তি হওয়ার সুযোগ পাবে। নিত্য আনন্দ বিশ্বাস তৃতীয়, আসিফ করিম দ্বিতীয় এবং মিফতাউল আলম সিয়াম প্রথম। আধিপত্য বিস্তারের জেরে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রুয়েটে ছাত্রলীগের 2 গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে দুপুরে। ক্যাম্পাসের সিসিআর ভবনের সামনে রুয়েট শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইশফাক ইপু এবং সাবেক ছাত্রলীগ কর্মী তানভীর আহমেদ আবিরের সমর্থকদের মধ্যে এই ঘটনা ঘটেছে এবং পুলিশ যেমনটি জানিয়েছে যে দুপুরে জেল হত্যা দিবসে কর্মসূচি শেষে তারা ক্যাম্পাসে ফেরেন এবং এই 2 গ্রুপের সমর্থকরা কেন্দ্রীয় মসজিদের সামনে জড়ো হন। তখনই এক পর্যায়ে ক্যাম্পাসে ঢোকা নিয়ে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা, সেটি নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ার রূপ নেয়। যদিও এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশের বিভিন্ন স্থানে জেল হত্যা দিবস পালিত হচ্ছে। সকালে রাজশাহীর কাদিরগঞ্জে শহীদ কামরুজ্জামানের কবরে পুষ্পস্তবক অর্পণ, সূরা ফাতিহা পাঠ ও দোয়া মোনাজাত করেন বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠনের ব্যক্তিরা। এছাড়া নগরীর কুমারপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় 4 নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সিটি কর্পোরেশনের আলোচনা সভা সহ নানা আয়োজনও রয়েছে। দেখতে পাচ্ছি সহকর্মী কাউসার হোসেন আমাদের সাথে যুক্ত আছেন এবং বরিশালে আজ শ্মশান দীপাবলি উৎসব শুরু হয়েছে, সেই খবরই জানাবেন আমাদেরকে কাউসার। একটু আনুষ্ঠানিকতা সম্পর্কে জানতে চাচ্ছি কাউসার। সাধারণত শ্মশান দীপাবলিতে তো বেশ কিছু আনুষ্ঠানিকতা থাকে, কোভিড মহামারীর জন্য কি সেটি সংক্ষিপ্ত করা হলো কিনা, কিংবা কি কি আয়োজন রয়েছে আজ? বৃষ্টি, বলা হয়ে থাকে শ্মশান দীপাবলি উৎসব, তবে এটি কিন্তু আসলে উৎসব নয়। এখানে যারা মারা গেছেন, যেসব সনাতন ধর্মাবলম্বীর যারা স্বজনরা মারা গেছেন, তাদেরকে বরিশালের মহাশ্মশানে সমাহিত করা হয়েছিল এবং এই মহাশ্মশানে যাদেরকে সমাহিত করা হয়েছে তাদেরকে কিন্তু বছরের এই দিনটাতে স্মরণ করা হয়। তাদের স্বজনরা মহাশ্মশানে আসেন এবং তাদের সমাধিতে প্রদীপ প্রজ্বলন করেন এবং জীবন দশায় তারা যে খাবারগুলো পছন্দ করতেন সেই খাবারগুলো কিন্তু এখানে দেয়া হয় তাদের সমাধির সামনে। এবং বরিশালের যে মহাশ্মশানটি রয়েছে এটি কিন্তু উপমহাদেশের সবচেয়ে বড় মহাশ্মশান, 6 একর জমির উপরে এটি এবং 65,000 সমাধি রয়েছে এবং পাশাপাশি 900 সমাধি রয়েছে যাদের স্বজনরা বাংলাদেশে থাকেন না, তারা দেশের বাইরে থাকেন এবং সেই সমাধিগুলো কিন্তু হলুদ রং দিয়ে চিহ্নিত করা হয়েছে এবং গত কয়েকদিন ধরেই কিন্তু যারা সনাতন ধর্মাবলম্বী রয়েছেন তারা কিন্তু তাদের স্বজনদের যে সমাধিগুলো সেইগুলো কিন্তু পরিষ্কার করেছেন, রং দিয়েছেন এবং আজ সন্ধ্যা থেকে কিন্তু যারা স্বজনরা এখানে আসতে শুরু করেছেন, নারী পুরুষ বৃদ্ধ শিশুরা আসছেন এবং
শ্মশান কমিটির পক্ষ থেকে বলা হয়েছে যে এখানে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে এবং পুজো শেষে আসলে ভোগের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন এবং যেহেতু প্রদীপ প্রজ্বলন করা হবে সেক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা রয়েছেন এবং পাশাপাশি এখানে শ্মশান কমিটির পক্ষ থেকে ড্রোনের মাধ্যমে কিন্তু তারা পুরো শ্মশানটি নজরদারিতে রেখেছেন। যদিও কোভিডের কারণে আমরা যেমনটা লক্ষ্য করেছি গত কয়েক বছরের তুলনায় এবার কিন্তু মানুষের সংখ্যা কিছুটা কম, যদিও এখানকার যারা আয়োজকরা রয়েছেন তারা বলছেন যে রাত আসলে গভীর হলে হয়তো বা অনেকে আসবেন, অনেকে কোভিডের বিষয়টি এড়িয়ে চলার জন্যই কিন্তু তারা এখানে আসছেন না। এবং সব কিছু মিলিয়ে বৃষ্টি বরিশালের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্যরা রয়েছেন বা কর্তা ব্যক্তিরা রয়েছেন তারা জানিয়েছেন যে যাতে শ্মশান দীপাবলিকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এখানে না ঘটে এই জন্য কিন্তু তারা কঠোর অবস্থানে রয়েছেন। কিন্তু তারা কিন্তু কুমিল্লা এবং রংপুরের ঘটনা উল্লেখ করে কিন্তু তারা বলছেন যে যাতে সুষ্ঠুভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে সেজন্য তারা সজাগ রয়েছে। অনেক ধন্যবাদ, আপনি বিস্তারিত জানিয়েছেন কাউসার। আগামী জানুয়ারি থেকে খালের অবৈধ দখলমুক্ত আবর্জনা অপসারণের অভিযান শুরু হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলিনুর তাপস। বলেছেন সরকারি সংস্থাও যদি খাল ও লেকের জায়গা দখল করে থাকে তাদেরও অপসারণ করা হবে। দুপুরে রাজধানীর কলাবাগান মাঠ উন্নয়ন পরবর্তী মাঠ উদ্বোধন ও শেখ রাসেল স্মৃতি পার্কের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মেয়র জানিয়েছেন পার্কগুলো সংস্কারের পরে রক্ষণাবেক্ষণের জন্য বার্ষিক ব্যবস্থাপনা চুক্তির আলোকে লোক নিয়োগ দেওয়া হচ্ছে। আরও বলেছেন ধানমন্ডি লেকের পুরাতন নকশা অনুযায়ী ফেরত আনা হবে। গত এক দশকে তৃণমূল পর্যায়ে অবকাঠামোগত উন্নয়নের কারণে অর্থনীতি চাঙ্গা হয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য মোসলেম উদ্দিন আহমেদ। বোয়ালখালী উপজেলা ১৩৫ কোটি টাকা ৩টি সড়ক নির্মাণ কাজ পরিদর্শন শেষে এমন মন্তব্য করে বলেছেন এসব সড়ক চালু হলে বোয়ালখালীর সাথে চট্টগ্রাম শহর ও কক্সবাজারের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে এবং প্রকল্পের অগ্রগতি নিয়ে সড়ক বিভাগের কর্মকর্তা ও ঠিকাদারের সাথে বৈঠকও করেন তিনি। হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণ মামলায় অভিযোগ গঠন করেছেন আদালত। সকালে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আনিসুর রহমানের আদালতে শুনানি শেষে অভিযোগ গঠন করা হয়। এর আগে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মামুনুল হককে আদালতে হাজির করা হয়। গত ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়্যাল রিসোর্টে কথিত স্ত্রী পরিচয় এক নারীকে নিয়ে তিনি অবস্থান করেন। পরে ওই নারী তার বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। টি-20 বিশ্বকাপের সুপার 12-এ টিকে থাকার ম্যাচে উড়ন্ত আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে ভারত। বিশ্বকাপের লাগাতার বাজে পারফরমেন্সের কারণে কথার ভানে জর্জরিত টিম ইন্ডিয়া। নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে 10 উইকেটের হার, সেই সাথে নিউজিল্যান্ডের কাছে 8 উইকেটের অসহায় আত্মসমর্পণ। এদিকে চলতি বিশ্বকাপে নজর কাড়া ফর্মে সকলের আলোচনা এসছে আফগানিস্তান। ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে প্রতিপক্ষের বাড়তি চিন্তার কারণ হচ্ছে এই দলটি। রশিদ খানের ঘূর্ণি কিংবা রহমানুল্লাহ গুরবাজের ব্যাটের ঝড় কতটা সামলাতে পারবে টিম ইন্ডিয়া সেটাই এখন দেখার বিষয়। বিশ্বকাপের আগে টি-20 অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন বিরাট কোহলি, কিন্তু বিশ্বকাপের সেমিফাইনাল স্বপ্ন কঠিন হয়ে যাওয়ায় ওয়ানডে অধিনায়কত্ব হারাতে পারেন বিরাট, এমনটি ভারতীয় গণমাধ্যম বলছে। এই বছর মাত্র 3টি ওয়ানডে খেলবে ভারত, তাই তো 2023 বিশ্বকাপের কথা ভেবে এখনই নতুন অধিনায়কের হাতে দায়িত্ব দিতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড। আর গুঞ্জন আছে টি-20-র মতো কোহলি নিচ থেকে সরে দাঁড়াতে পারেন ওয়ানডে অধিনায়কত্ব থেকে। বিরাট কোহলিকে সান্ত্বনা দিয়ে এক আবেগঘন বার্তা দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সম্প্রতি টি-20 বিশ্বকাপে হতশ্রী পারফরমেন্সের কারণে পুরো বিশ্বজুড়ে ভারতীয় সমর্থকদের তোপের মুখেই রয়েছে বিরাট কোহলি নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। আর ভারতীয় ক্রিকেটের এমন দুঃসময় বিরাট বাহিনীর পাশে দাঁড়িয়ে এই আবেগঘন টুইট করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তার টুইটে কট্টরপন্থী সমর্থকদের বিদ্বেষের কথা উল্লেখ করে বিরাটকে তাদের ক্ষমা করার আহ্বান জানিয়েছেন। এছাড়াও বিরাটকে সামনে থেকে দলকে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। ম্যাচ হারলেও লড়াকু মানসিকতায় পাকিস্তান দলের মন জয় করেছে নামিবিয়া। তাই তো ম্যাচ শেষে ড্রেসিং রুমে গিয়ে দলটিকে সাধুবাদ জানালেন হাফিজ শাহিন আফ্রিদিরা। প্রতিপক্ষ দলকে হাততালি দিয়ে বুকে জড়িয়ে অভিনন্দন জানালো ম্যাচে 45 রানের বড় জয় পাওয়া পাকিস্তানি ক্রিকেটাররা।
ম্যাচ জেতা হয়নি, কিন্তু পাকিস্তানের মতো বড় দলের প্রশংসা জুটেছে। আকস্মিক এই ঘটনায় অভিভূত নামিবিয়ান ক্রিকেটাররা হাফিজ, ফখর, শাহিনদের পেয়ে সেলফি তোলার সুযোগটাও হাতছাড়া করেননি ইয়াস শামস এবং উইলিয়ামরা। আর পিএসএল সতীর্থদের পেয়ে রীতিমতো খুনসুটিতে মেতে ওঠেন নামিবিয়ান তারকা ডেভিড উইজে। আফগানিস্তানে বিদেশি মুদ্রার লেনদেন নিষিদ্ধ করল তালেবান। মঙ্গলবার হঠাৎ করে এমন সিদ্ধান্ত জানায় ইসলামিক এমিরেটসের সরকার। অনলাইনে প্রকাশিত এক বিবৃতিতে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, ব্যবসায়ী সহ সকল নাগরিকের জন্য বিদেশি মুদ্রা লেনদেনে কঠোরভাবে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে। এই নির্দেশনা অমান্য করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও বিবৃতিতে জানানো হয়। মঙ্গলবার রাজধানী কাবুলে আইএসের বোমা হামলার পরে এমন ঘোষণা দিল তালেবান প্রশাসন। যুক্তরাষ্ট্রে 5 থেকে 11 বছর বয়সীদের প্রয়োগের জন্য ফাইজার অ্যান্ড বায়োনটেক ভ্যাকসিনের অনুমোদন দিল দেশটির ওষুধ নিয়ন্ত্রক সংস্থা সিডিসি। মঙ্গলবার সংস্থাটির পরিচালক রেশেল ওয়ালেন্সকি জানিয়েছেন, পার্শ্ব প্রতিক্রিয়া এবং কার্যক্ষমতা যাচাইয়ের পরেই উপদেষ্টা পরিষদ ছাড়পত্র দিয়েছে, যার ফলে বুধবার থেকে যুক্তরাষ্ট্রের শিশুদের উপর শুরু হবে করোনা টিকার প্রয়োগ। এরই মধ্যে 2,80,00,000-এর মতো শিশুকে এর মাধ্যমে সুরক্ষা দেওয়া সম্ভব। আবারও ফিরে এলাম সব খবর নিয়ে। এজেন্টদের সাথে প্রতারণার অভিযোগে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশের এক কর্মকর্তাকে আটক করেছে সিআইডি। মঙ্গলবার রাতে গাজীপুরের টঙ্গী এলাকা থেকে তাকে আটক করে সিআইডির সিরিয়াস ক্রাইম ইউনিট। কর্মকর্তারা জানিয়েছেন, টাঙ্গাইলের সখীপুর এলাকায় এক এজেন্ট থেকে বিকাশের কর্মকর্তা পরিচয়ে প্রতারণার মাধ্যমে প্রায় 4.5 লাখ টাকা হাতিয়ে নেয় একটি চক্র। এই ঘটনায় চলতি বছরের মার্চে একটি মামলা দায়ের করেন চিত্তরঞ্জন নামের ওই এজেন্ট এবং মামলার সূত্র ধরেই বিকাশের টেরিটরি ম্যানেজার তানফির সিরাজিকে গ্রেফতার করে সিআইডি। এর আগে একই মামলায় গ্রেফতারকৃত 3 আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দির প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয় বলে কর্মকর্তারা জানান। নতুন যারা এজেন্ট তাদের সাথে বিকাশের কর্মকর্তা পরিচয় দিয়ে তাদের সাথে যোগাযোগ স্থাপন করে এবং তাদের কাছে বিভিন্ন সুযোগ সুবিধা, কমিশন বৃদ্ধি করা, এই ধরনের অফার দিয়ে তাদের পিনকোডগুলো তারা নিয়ে নেয়। নাম্বার এবং পিনকোড নিয়ে তখন তাদের অ্যাকাউন্টে যত টাকা থাকে পুরো টাকাটা তারা নিজেদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেয়। গৃহবধূকে হত্যা ও স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় পৃথক মামলায় 2 জনকে গ্রেফতার করেছে সিআইডি। মঙ্গলবার রাতে কেরানীগঞ্জ ও নেত্রকোনা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। কর্মকর্তারা জানিয়েছেন, গেল 9 অক্টোবর পারিবারিক কলহের জের ধরে ঝালকাঠি সদরে গৃহবধূ পারফিন আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। ঘটনায় নিহত স্বামী তানজিল হাওলাদারকে গ্রেফতার করে সিআইডি এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তানজিল জানিয়েছেন যে 1 বছর ধরে পারিবারিক বিভিন্ন বিষয়ে বিবাদ চলছিল। এরই জের ধরে ঘটনার দিন তিনিই পারফিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করে। আর একদিকে ময়মনসিংহের গৌরীপুরের 6ষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে 2 সন্তানের জনক আলামিন নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গোপালগঞ্জ সদরে দুপক্ষের মারামারি থামাতে গিয়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার ভজুরগাতি গ্রামে এই ঘটনা। পুলিশ জানিয়েছে, মোবাইলে ফ্রি ফায়ার গেম খেলার সময় স্থানীয় হাসান শেখ ও টিটু সর্দারের বন্ধুদের মধ্যে কথা কাটাকাটি এক পর্যায়ে সংঘর্ষ। তাদের থামাতে গিয়ে একই এলাকার কবির সর্দার এগিয়ে এলে ছুরিবিদ্ধ হন তিনি। টিটু সর্দারও আহত হন। এই ঘটনায় গুরুতর অবস্থায় তাদের হাসপাতালে নিয়ে গেলে কবিরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। টিটুর অবস্থার অবনতি হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাংলাদেশ সচিবালয়ে মিলছে মেলার আদলে আয়কর সেবা। করোনার কারণে এবারও মেলার আয়োজন করেনি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর, তবে সব কর অঞ্চলেই সেবা দেওয়া হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে সেবা নিশ্চিতের পরামর্শ দিয়েছে এনবিআর। সচিবালয়ের 7 নম্বর ভবনের 3য় তলায় সেবা কেন্দ্র চালু করা হয়েছে। কর্মস্থলেই সেবা পেয়ে খুশি সরকারি কর্মকর্তা কর্মচারীরা বলছেন, রিটার্ন জমা দেওয়ার জন্য তাদের বাড়তি সময় লাগছে না, সেবার মানও সন্তোষজনক বলেই মনে করছেন তারা। আর এখানে রিটার্ন জমা দিতে সময় কম লাগে, ভোগান্তিও নেই। কিন্তু কোভিডের কারণে আয়কর মেলা হবে না, এটাই স্বাভাবিক। তো সেটা আসলে আমাদের মিস করছে না, এখানে আমরা সেই সুবিধাটা অনেকটাই সানন্দে আমরা দিতে পারতেছি। কর অঞ্চল 4 ঢাকাও এই সেবার আয়োজন করেছে। এর আন্ডারে আমরা 3 জায়গায় সেবা দিচ্ছি, অফিসার্স ক্লাব ঢাকায়, সচিবালয় এবং আমাদের সংশ্লিষ্ট কর অঞ্চলে। নতুন রেকর্ড হয়েছে দেশের পণ্য রপ্তানিতে। গেল অক্টোবর মাসের আগের বছরের একই সময়ের তুলনায় রপ্তানি 60% বেশি বেড়েছে। আর মোট
$473 কোটি পণ্য রপ্তানি হয়েছে বিভিন্ন দেশে। দেশের রপ্তানির ইতিহাসে কোনো একক মাসে এত বেশি পরিমাণে রপ্তানি এর আগে কখনো হয়নি, এত বেশি প্রবৃদ্ধিও হয়নি। রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদন থেকে রপ্তানি আয়ের এই তথ্য জানা গেছে। উদ্যোক্তাদের আশা আগামীতেও রপ্তানির এই ধারা অব্যাহত থাকতে পারে। পাটুরিয়া ডুবে যাওয়া আমানত শাহ ফেরি 1 সপ্তাহে উদ্ধার করা যায়নি। বেসরকারিভাবে উদ্ধারে প্রতিষ্ঠান জিনো ইন এন্টারপ্রাইজ লিমিটেডের ডুবুরি দল কাজ শুরু করেছে এবং তারা উদ্ধার পূর্ব প্রস্তুতি চালাচ্ছে বলে বিএডব্লিউটিএ জানিয়েছে। তবে এখনও চট্টগ্রাম বন্দর থেকে ক্রেন জাতীয় 6টি নৌযান বা সেলফ বার্জ ঘটনাস্থলে এসে পৌঁছায়নি। এটি পৌঁছালে হামজা রুস্তমের সাথে কাজ শুরু করবে জিনো ইন এন্টারপ্রাইজ। মামলা দিয়ে নিরীহ মানুষকে হয়রানির অভিযোগে রাজারবাগ পীরের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এমন মানববন্ধন অনুষ্ঠিত হয়। ভুক্তভোগীরা অভিযোগ করেন, রাজারবাগ পীরের মামলা বা সিন্ডিকেটের কবলে পড়ে শত শত মানুষ নিঃস্ব সম্পত্তি থেকে বঞ্চিত করতে নিজের 3 ভাইয়ের বিরুদ্ধেও অর্ধশতাধিক মামলা দায়ের করেন। এই অভিযোগ করেন পীরের বিরুদ্ধে। মানববন্ধন থেকে সরকারের কাছ থেকে বেশ কিছু দাবি উত্থাপন করা হয় ভুক্তভোগীরা, এবং এর মধ্যে পীরের বিরুদ্ধে জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্ট বাস্তবায়ন, উচ্চ আদালতের নির্দেশনা মতে তার বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, যেসব সম্পত্তি আত্মসাৎ করেছে সেসব সম্পত্তির প্রকৃত মালিকদের কাছে বুঝিয়ে দেয়। রাজবাড়ীতে জেলের জালে ধরা পড়ল এই বিশাল আকৃতির 25 কেজি ওজনের বাঘায়ের মাছ। সকালে পদ্মা নদীর চর কর্নেশন এলাকায় এই মাছটি ধরা পড়ে। গোয়ালন্দের দৌলত দিয়ার 7 নম্বর ঘাটের কাছে মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় করে। এই মাছটি ঘাটে বিক্রি করতে নিয়ে যান জেলে জয় হালদার। 1200 টাকা কেজি দরে 30,000 টাকায় কিনে নেন ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ। গাইবান্ধার পলাশবাড়িতে গ্রামবাসীকে আক্রমণ করা সেই অচেনা প্রাণীকে জলাতঙ্কগ্রস্ত খেকশিয়াল বলে প্রাথমিকভাবে চিহ্নিত করেছে বন্যপ্রাণী বিশেষজ্ঞরা। অচেনা প্রাণীর আক্রমণের শিকার গ্রামগুলো পরিদর্শনও করেছেন ঢাকা ও রাজশাহী থেকে যাওয়া বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তা সহ বন্যপ্রাণী বিশেষজ্ঞ টিম। প্রাণীটিকে চিহ্নিত করে ঝোপঝাড় ও জঙ্গলে অভিযানও চালিয়েছে তারা, এবং পরিদর্শন শেষে এটিকে জলাতঙ্কগ্রস্ত খেকশিয়াল বলে প্রাথমিকভাবে চিহ্নিত করেন প্রাণী বিশেষজ্ঞ কামরুদ্দিন রশিদ। তিনি বলেছেন, এটি নিয়ে এত বেশি আতঙ্কিত না হতে। ভারী বৃষ্টিপাতে ভয়াবহ ভূমিধসের কবলে লাতিন আমেরিকার দেশ কলম্বিয়া। মঙ্গলবার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় নেরিনো প্রদেশের মালামা শহরের ভূমিধসে কমপক্ষে 12 জন প্রাণ হারিয়েছেন, গুরুতর আহত আরও 11 জন। এদিনের ঘটনায় অন্তত 20 জন নিখোঁজও আছে। 2টি বহুতল ভবন ধসে এই হঠাৎের ঘটনা ঘটে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস। আরেকদিকে নাইজেরিয়ার বহুতল ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে 20 জনে দাঁড়িয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনও 100-র কাছাকাছি মানুষ আটকা পড়ে আছে। উদ্ধারকর্মীদের আশঙ্কা, প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে। সময়ের সাথে সাথে তাদের জীবিত পাওয়ার সম্ভাবনাও কমে আসছে। অবশ্য ভারী সরঞ্জামাদি ব্যবহার করে দ্রুত ধ্বংসস্তূপ সরানো হচ্ছে। নিখোঁজদের সন্ধানে চিরুনি অভিযান চালানো হচ্ছে। জরুরি অবস্থা জারি করল ইথিওপিয়া। মঙ্গলবার মন্ত্রিসভার জরুরি বৈঠকের পরে এমন ঘোষণা দেয় রাষ্ট্রীয় টেলিভিশন। রাজধানী আদ্দিস আবাবা কর্তৃপক্ষ বাসিন্দাদের আগামী 2 দিনের মধ্যেই নিজেদের অস্ত্র প্রস্তুত রাখার এবং শহর রক্ষার আহ্বান জানিয়েছে। এর আগে বিদ্রোহীদের অগ্রযাত্রা রুখতে জনগণকে অস্ত্র হাতে তুলে নেওয়ার আহ্বান জানিয়েছিলেন শান্তিতে নোবেলজয়ী প্রধানমন্ত্রী আবিই আহমেদ। আগামী 6 মাসের জন্য জরুরি অবস্থা জারির পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়কগুলোর চেক পয়েন্ট বসানো, কারফিউ এবং কিছু এলাকায় সেনা মোতায়েনের ঘোষণাও আসছে। প্রথম শ্রেণীর ক্রিকেটে 500 উইকেট শিকার করেছেন এনামুল হক জুনিয়র। আব্দুর রাজ্জাকের পরেই মাইল ফলক স্পর্শ করলেন তিনি। বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের নায়ক এই অর্জনটি ছুঁতে ম্যাচ খেলেছেন 136টি। জাতীয় লিগের 3য় রাউন্ডে রংপুরের বিপক্ষে 499 উইকেট নিয়ে মাঠে নামেন এনামুল। রংপুরের 2য় ইনিংসের 5ম ওভারে বোলিংয়ে আসেন তিনি। 3য় বলে ইতিহাসের পাতায় নাম লেখান এই বাঁ-হাতি স্পিনার। ক্রিকেট ক্যারিয়ারে 34 বার দখল করেছেন 5 উইকেট, 10 উইকেট নিয়েছেন সর্বমোট 6 বার। এনামুলের সেরা বোলিং ফিগার 47 রানে 7 উইকেট। বিশ্বকাপ থেকে নিষিদ্ধ আম্পায়ার মাইকেল গফ। যৌব সুরক্ষা বলয় ভাঙায় নিষিদ্ধ হন গফ।
আইসিসির মুখপাত্র জানিয়েছেন, বিশ্বকাপের জৈব সুরক্ষা বলয় ভাঙার কারণেই আম্পায়ার মাইকেল গফকে 6 দিনের জন্য আলাদা থাকার নির্দেশনা দিয়েছে জৈব নিরাপত্তা উপদেষ্টা কমিটি। নিষিদ্ধ হওয়ার কারণে 31 অক্টোবর দুবাইয়ে অনুষ্ঠিত ভারত ও নিউজিল্যান্ডের ম্যাচে দায়িত্ব পালন করতে পারেননি তিনি। আপিল নিষ্পত্তির আগেই যশোর কারাগারে 2 আসামির ফাঁসি কার্যকরের অভিযোগ। দেশের বিচার বিভাগের ইতিহাসে এই ধরনের ঘটনা নজিরবিহীন, বিশেষজ্ঞরা এমনটাই বলছেন। যে কোনো আসামির ফাঁসি কার্যকরের আগে রায়ের অনুমোদন নিতে হয় হাইকোর্টের, এরপরে আপিল হলে তার নিষ্পত্তি হতে হয়। এরপরে আছে রিভিউ কার্যকরের বিষয়। কিন্তু মকিম ও ঝরু নামের 2 আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে আপিল বিভাগে বিচারাধীন অবস্থায়। 1994 সালে চুয়াডাঙ্গার আলমডাঙ্গার সাবেক ইউপি মেম্বারকে খুন করার ঘটনায় মকিম ও ঝরু সহ 3 জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়। 2013 সালে মামলাটি হাইকোর্টে আসলে মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন হাইকোর্ট। পরে তারা আপিল দায়ের করেন 8 বছর পরে গত 3 নভেম্বর এই মামলাটি শুনানির জন্য আপিল বিভাগের কার্যতালিকায় আসলে পরিবারের সাথে যোগাযোগ করে জানা যায় 2 আসামির ফাঁসি সম্পন্ন হচ্ছে 4 বছর আগে। যখন মামলাটি কার্যতালিকা অ্যাপিলেট ডিভিশনে মামলার কার্যতালিকা আসে, তখন আমি আমার কাছে যে মামলা দিছিল আর কি আপিল ফাইল করার জন্য, তাদের সাথে যোগাযোগ করে জানতে পারি যে 2017 সালে তার মৃত্যুদণ্ড কার্যকর হয়ে গেছে। এবং যেটা যদি সত্যি হয় তাহলে আমাদের প্লেয়ার আরও 2 ধরনের থাকবে। সেটা হচ্ছে যে তাহলে ধরে নিতে হবে এটা হেফাজতে মৃত্যু। অতএব হেফাজতে মৃত্যুর এখন আইন আছে স্পেসিফিক। চট্টগ্রামে স্ত্রী মৃত্যু হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের দায়ের করা মামলাটি পুনঃতদন্তের নির্দেশনা দিয়েছেন আদালত। একই সাথে মামলার তদন্ত সংস্থা পিবিআই এর দেয়া চূড়ান্ত প্রতিবেদনে বাবুলের আইনজীবীদের দেয়া নারাজি আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। সকালে চট্টগ্রাম মহানগর হাকিম মেহনাজ রহমানের আদালতে এই আদেশ দেয়া হয়। চলতি বছরের 12 মে মৃত্যু হত্যা মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেয় পিবিআই। ওই প্রতিবেদনের উপর নারাজি দেন বাবুল আক্তারের আইনজীবী। শুনানি শেষে মামলাটি পুনঃতদন্তের আদেশ দেন আদালত। কক্সবাজারের টেকনাফে ঘুমন্ত স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেফতার করা হয়েছে। ভোররাতে শালবাগান রোহিঙ্গা ক্যাম্পে এই ঘটনা। আর্মড পুলিশ ব্যাটালিয়ন 16 অধিনায়ক জানান, রাতে কলহের জের ধরে স্ত্রীর সাথে ঝগড়া হয় স্বামী জাফরের। ঘুমিয়ে পড়েন দুজনেই। ভোররাতে ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে গলা কেটে হত্যার পর স্বামী পালিয়ে যায়। পরে নয়াপাড়া ক্যাম্পে অভিযান চালিয়ে জাফরকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে মরদেহ। নড়াইলে হত্যা মামলার 1 আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে 2 আসামিকে। সকালে ঝিরাও দায়রা জজ মুন্সি মোহাম্মদ মশিউর রহমান এই রায় দেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত মোমেনা বেগম কারাগারে, আর বাকি 2 জন পলাতক রয়েছে। যৌতুকে টাকা না পেয়ে গাজীপুরের গৃহবধূর গায়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শ্রীপুরের পাঠানটেক এলাকায় এই ঘটনা। গৃহবধূর অভিযোগ, দীর্ঘদিন ধরে যৌতুকের টাকার জন্য নির্যাতন চালাচ্ছিল তার স্বামী মেহেদি হাসান। গতকাল সন্ধ্যায় লক্ষাধিক টাকা যৌতুক দাবি করে এবং টাকা দিতে অস্বীকার করায় গৃহবধূ জান্নাতুল ফেরদৌস জিমির উপরে নির্যাতন চালায়। এক পর্যায়ে গায়ে আগুন ধরিয়ে দেয়। পরে তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা। চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের 1 জন নিহত 5 জন আহতের মামলায় গ্রেফতার ভবন মালিককে 1 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আকবর শাহ থানা পুলিশের দাবি, ঘটনার পর থেকে গা ঢাকা দেয়া ভবন মালিকের অবস্থান কৌশলে শনাক্ত করা হয়। গ্রেফতারের পরে তাকে চট্টগ্রাম আদালতে হাজির করে পরে জিজ্ঞাসাবাদের জন্য 3 দিনের রিমান্ড আবেদন জানালে আদালত 1 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত সোমবার রাতে মরিয়ম ভিলা নামের ওই ভবনের একটি ফ্ল্যাটে গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় মামলা করেন গৃহকর্তা জামাল শেখ। লিকেজের কথা জানানোর পরেও ভবন মালিক কোনো ব্যবস্থা নেননি বলে অভিযোগ তার। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কর্নেল অব দি রেজিমেন্ট হিসেবে অভিষিক্ত হলেন সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। চট্টগ্রাম সেনানিবাসে সামরিক রীতি অনুযায়ী সম্মানসূচক এই ব্যাচ পরিয়ে দেওয়া হয় তাকে। অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতা আগের চেয়ে অনেক বেড়েছে। আধুনিকায়নে নেওয়া হচ্ছে নানা উৎসুক। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 16তম কর্নেল অব দি রেজিমেন্ট হিসেবে অভিষিক্ত হলেন তিনি। কক্সবাজারের টেকনাফে কথিত আরশা নেতা হাশেম উল্লাহকে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে ভাইরাল একটি ভিডিওতে দেখা গেছে রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত স্থানে পড়ে আছে হাশেম। কে বা কারা তার গলা কাটছে। পুলিশ ও এপিবিএন বলছে
তার নিহত হওয়ার খবর শুনেছেন, তবে কারা তাকে হত্যা করেছে এবং মরদেহটি কোথায় আছে তা নিশ্চিত নন কেউ। মরদেহ খুঁজে পেতে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত আছে। জাতীয় চার নেতাকে জেলের ভেতরে হত্যা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে জঘন্যতম হত্যাকাণ্ড, এমনটা বলেছেন ভোলা ৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। জেল হত্যা দিবস উপলক্ষে সকালে লালমোহন পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি বক্তব্য রাখেন এমপি নুরুন্নবী চৌধুরী শাওন। বলেছেন, পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা হলো কারাগার, আর সেই কারাগারেই মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী জাতীয় নেতাদের হত্যা করে ৭১-এর পরাজিত শক্তি দেশকে পাকিস্তানি ভাবধারায় ফিরিয়ে নিতে এমন হত্যাকাণ্ড হয়েছে বলেও তিনি জানিয়েছেন। জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় শুধু প্রাতিষ্ঠানিক নয়, প্রয়োজন ব্যক্তি সচেতনতাও। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে সিলেটে পরিবেশ সুরক্ষায় সচেতনতামূলক সভায় বক্তারা এসব কথা বলেছেন। দুপুরে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশ বিভাগের হলরুমে এমন সভার আয়োজন করে বিভাগীয় পরিবেশ অধিদপ্তর। পরিচালক ইমরান হোসেন জানান, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ প্রেম জাগিয়ে তুলতে এ ধরনের সচেতনতামূলক সভার আয়োজন। তারা যাতে পরিবেশকে যে বিপর্যয় আছে সেটা ঝিনাইদহের মহেশপুরে ইসলামী ব্যাংকের ৩৭৭তম শাখা উদ্বোধন করা হয়েছে। দুপুরে উপজেলা শহরের শাপলা চত্বরে মল্লিক প্লাজার ২য় তলায় শাখাটির উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনিরুল মাওলা। এ সময় পৌরসভার মেয়র আব্দুর রশিদ খান, স্থানীয় বণিক সমিতির নেতৃবৃন্দ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আবারও সুইডেন দলে ডাক পেয়েছেন জলাতান ইব্রাহিমোভিচ। জর্জিয়া স্পেনের বিপক্ষের ম্যাচের জন্য এই অভিজ্ঞ স্ট্রাইকারকে দলে ডেকেছেন কোচ ইয়ান আন্ডারসন। ইনজুরি মুক্ত হয়ে এসি মিলানের হয়ে গেল ৩ ম্যাচে ২ গোল করেছেন ইব্রাহিমোভিচ। গত ইউরোর দলেও ডাক পেয়েছিলেন ইব্রাহিমোভিচ, কিন্তু চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে যান ৪০ বছর বয়সী স্ট্রাইকার। ফেশিয়াল রিকগনিশন বা চেহারা শনাক্তকারী অ্যাপ বন্ধ করতে যাচ্ছে ফেসবুক। মঙ্গলবার নিজস্ব ব্লগ পোস্টে এই ঘোষণা দিল জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমটি। এই অ্যাপটির সাহায্যে ছবি এবং ভিডিওর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীকে শনাক্ত করা হতো, কিন্তু প্রযুক্তিটি নিয়ে চলমান উদ্বেগ সমালোচনার মধ্যে তা বন্ধের ঘোষণা দিল ফেসবুক ইনকর্পোরেশন বা মেটা। যারা এই পদ্ধতিটি নিয়ন্ত্রণের সুস্পষ্ট নীতিমালা গ্রহণ করা হচ্ছে, যা আগামী মাস থেকে সারা বিশ্বে কার্যকর হবে। ক্রমবর্ধমান বাণিজ্যিক চ্যালেঞ্জ ও আইনি জটিলতায় চীনে বন্ধ হলো মার্কিন প্রযুক্তি কোম্পানি ইয়াহুর কার্যক্রম। ১ নভেম্বর থেকে মূল ভূখণ্ডে নিজেদের কার্যক্রম বন্ধ করেছে প্রতিষ্ঠানটি। মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইয়াহু কর্তৃপক্ষ। এদিন থেকেই কার্যকর হয় চীনের ব্যক্তিগত সুরক্ষা আইন। এর মাধ্যমে প্রযুক্তি কোম্পানিগুলোর কার্যক্রমের সীমা নিয়ন্ত্রণের ক্ষমতা পায় কর্তৃপক্ষ। তথ্য সংগ্রহ ও সংরক্ষণের বিষয়ে মান নির্ধারণ করবে চীনা কর্তৃপক্ষ, যার ফলে চীনকে ঝুঁকিপূর্ণ বাজার হিসেবে চিহ্নিত করে এই টেক জায়ান্ট। আমার কাছে আজকে সব খবরের সব আপডেট এ পর্যন্তই ছিল। এতক্ষণ আপনারা সাথে ছিলেন, অনেক ধন্যবাদ। নিরাপদে থাকবেন।